পড়ছিলাম দিশেহারা, কলমে স্থানা শেখ, পর্ব সংখ্যা 40। সোহা শ্রবণের ঘাট থেকে মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকায়। মৃদু স্বরে বলে, ওটা বিড়াল? হ্যাঁ। চোখ দুটো তাহলে অমন জ্বলছিল কেন? শ্রবণ রান্নাঘরে এসে আশেপাশে তাকিয়ে বিড়াল খুঁজতে খুঁজতে বলে, কুকুর বিড়ালের চোখ অন্ধকারে জল জল করে। ও, বিড়াল আসলো কিভাবে ফ্ল্যাটে? আমি যখন এসেছি তখন এসেছে বোধহয়। নামাও আমাকে। শ্রবণ রুক্ষ স্বরে বলে, নামবি কেন? থাক সারা জীবন এভাবেই। সোহা মুখ কাছুমাছু করে, ও কি ইচ্ছে করে কোলে উঠেছে নাকি? ভয় পেয়ে তো উঠেছে। ভয় পেলে এত কিছু খেয়াল থাকে নাকি? মিনমিন করে বলে, নামাও না। দাঁড়াতে পারবি? তুই তো আবার ভয় পেলে দাঁড়াতে ভুলে যাস। আল্লাহর দুনিয়ায় তোর মতো অদ্ভুত ডাইনি আর একটাও নেই। সোহা চুপ করে থাকে। শ্রবণ সোহাকে নামিয়ে দেয়। দুই হাতে ধরে রেখে যেন ধপাস করে পড়ে না যায়। সোহা নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়ায়। শ্রবণ আশেপাশে নজর বোলাতে শুরু করে। বিড়ালটা কোথায় গিয়ে লুকালো? দুই কদম আগাতেই দেখে ফ্রিজের পাশে ঘাপটি মেরে বসে আছে। শ্রবণ ধীর পায়ে আস্তে আস্তে বিড়ালের কাছে এগিয়ে এসে বসে পায়ের উপর ভর করে ধীরে ধীরে হাত বাড়িয়ে বিড়ালটা ধরে। বাচ্চা বিড়াল। সোহার চিৎকার শুনে অনেক ভয় পেয়ে গেছে বেচারা বিড়াল। শ্রবণ বিড়াল ছানাটা ফ্ল্যাটের দরজার বাইরে রেখে দেয়। যার বিড়াল সে খুঁজে নেই। ও ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে জিজ্ঞেস করতে পারবে না এটা কার বিড়াল। বিছানার কাছে এসে হাত ধুয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। সব ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে এসেছে। শ্রবণ সোহাকে সাবধান করে বলে, নেক্সট টাইম থেকে এভাবে দৌড় দিবি না। ভয় পেলে দাঁড়িয়ে থেকে আমাকে ডাকবি, মনে থাকবে? হ্যাঁ। দুজনের জন্য খাবার বেড়ে সোহা চেয়ার টেনে বসে। ভয়ের বুক এখনো ধরফর করছে। আজকের মতো এত ভয় সোহা এই জীবনে পায়নি বোধহয়। বিকেলে খেয়েছিলি? হ্যাঁ। শ্রবণ আর কিছু বলে না। প্লেটের দিকে তাকিয়ে নিজে খাওয়া শুরু করে। সোহা নিজেও খাওয়া শুরু করে। রাতের 11টা। বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে আবার। জোরে জোরে বাজ পড়ছে। শ্রবণ স্টাডি রুমে গেছে বই রেখে আসার জন্য। এতক্ষণ বেডরুমে সোহার পাশে বসে বই পড়ল। সোহা এখন ঘুমিয়ে পড়েছে প্রায়। একা থাকতে ভয় পাচ্ছিল, তাই শ্রবণ বই নিয়ে বেডরুমে চলে এসেছিল। আবার বজ্রপাত হতেই চমকে ওঠে সোহা। ঘুম উবে গেছে ভয় পেয়ে। আশেপাশে শ্রবণকে দেখতে না পেয়ে শোয়া থেকে উঠে বসে। কোথায় গেল শ্রবণ? বজ্রপাতের শব্দে ব্ল্যাঙ্কেট খামছে ধরে দুই হাতে। শ্রবণ রুমে এসে ওকে উঠে বসে থাকতে দেখে বলে, ভয় পেয়েছিস? উপর নিচ মাথা নাড়ায় সোহা। শ্রবণ ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে বলে, শুয়ে পর, ফ্রেশ হয়ে আসছি। শ্রবণ নিজেও চমকে উঠেছিল এত জোরে বাজ পড়ায়, তাই তো দ্রুত রুমে ফিরে এসেছে। ভীতু সোহা নিশ্চয়ই ভয়ে কেঁদে ফেলেছে এমনটাই ধারণা ছিল ওর। ফ্রেশ হয়ে এসে পানি পান করে ডিম লাইট অন করে মেইন লাইট অফ করে দেয়। বিছানায় উঠে শুয়ে পড়ে সোহার পাশে। সোহা নিজে থেকেই শ্রবণের গা ঘেঁষে শয়। আবার বাজ পড়তেই শ্রবণকে জড়িয়েও ধরে। শ্রবণ সোহাকে বুকে আগলে ধরে বলে, যখন বাড়িতে ছিলি তখন বাজ পড়লে কি করতি? সোহা শ্রবণের বুকে মুখ গুজে রেখে বলে, মেয়েড এসে আমার রুমে থাকতো। তোর ডাইনি মা আসতো না কেন? জানি না। সোহার কণ্ঠে স্পষ্ট অভিমান। শ্রবণের বুকের সঙ্গে আরও মিশে যায়। অভিমান ভরা স্বরে বলে, তোমার আম্মু মানে বড় আম্মু ছিল না বলে তুমি মা ছাড়া থেকেছ, অথচ আমার আম্মু থাকতেও আমি মা ছাড়া থেকেছি। আমি আম্মুকে হাজার কাছে চেয়েও পাইনি কখনো। শ্রবণ সোহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ঘুমা। ওই ডাইনির ঠ্যাং ভেঙে খোঁড়া না করলে আমার নামও শ্রবণ চৌধুরী না। সোহা চুপ করে থাকে। কিছু বললেই ধমক প্লাস গালি খেতে হবে। আবার বাজ পড়তেই কেঁপে ওঠে সোহা। এত বাজ পড়ছে কেন? সারা রাত কি এমন চলবে নাকি? এমন চললে সোহা ঘুমাবে কীভাবে? অবশ্য শ্রবণ জড়িয়ে ধরার পর ভয় অনেক কমে গেছে। কয়েকদিন পেরিয়ে গেছে। শ্রবণ আজ সকাল থেকে ফ্ল্যাটেই রয়েছে। জিম থেকে ফেরার পর আর কোথাও যায়নি। সোহাকে 2 মিনিটের জন্য চোখের আড়াল হতে দিচ্ছে না। একটু আড়াল হলে ডাকাডাকি শুরু করে দেয়। গোসল ছেড়ে বের হতেই শ্রবণ কর্কশ গলায় বলে, এত সময় লাগে গোসল করতে? সারাদিন কি ওয়াশরুমে কাটানোর চিন্তা ভাবনা করেছিলি নাকি? সোহা বেলকনির দিকে আগায় কাপড় চোপড় মেলে দেওয়ার জন্য। কতক্ষণ হয়েছে গোসল করতে গেছে? বড়জোর 15 মিনিট। একজন মেয়ের গোসল করতে কি 15 মিনিট লাগবে না? ড্রেস মেলে দিয়ে এসে হাত মুখে ক্রিম লোশন লাগায়। শ্রবণ খ্যাপাটে দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। হঠাৎ এই ছেলের হয়েছে কি? ভালোই তো ছিল গোসলে যাওয়ার আগে। খাবে চলো। শ্রবণ বসা থেকে উঠে ধূপধাপ পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। সোহা আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে ওর যাওয়ার পথে। জিনে ধরলো নাকি? এমন করছে কেন হঠাৎ করে? এই ডাইনির বাচ্চা আসবি নাকি ওখানে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবি? শ্রবণের বাজখাই গলার স্বর শুনে দ্রুত রুম থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। শ্রবণকে খাবার বেড়ে দিয়ে নিজেও বসে খেতে। প্লেটে অর্ধেক খাবার ভালোভাবেই খেয়েছে সোহা। শ্রবণ নিজের মতো খেয়ে চলেছে এককালে। খাওয়ার সময় ডিস্টার্ব করা ওরা একদম অপছন্দ। হঠাৎ সোহার পেট মুচড়ে ওঠে। দ্রুত চেয়ার ছেড়ে উঠে বেসিনের কাছে এসে গল গল করে বমি করে দেয়। ওর ওয়াক ওয়াক শুনে এইদিকে শ্রবণ নিজেই বমি করে ফ্লোর ভাসিয়ে দিয়েছে। সোহার বমি বন্ধ হলে স্থির হয়ে দাঁড়ায়। মাথা ঘুরে গেছে একদম।
শ্রবণ ওয়াক ওয়াক শুনে পেছন ফিরে তাকিয়ে দেখে শ্রবণ চেয়ারের উপর বসে থেকে বমি করছে এখনো। কি আশ্চর্য, প্রেগনেন্ট ও আর বমি করছে শ্রবণ। ছোঁয়া নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে চোখে মুখে পানি দেয়। কুলকুচি করে শ্রবণের কাছে এগিয়ে আসে দ্রুত পায়। বমি করে ফ্লোরের 12টা বাজিয়ে দিয়েছে। বেচারার পেটে অবশিষ্ট কিছুই নেই, পেট ক্লিয়ার হয়ে গেছে একদম। ছোঁয়া পানির গ্লাস এগিয়ে দেয় শ্রবণের দিকে। শ্রবণ গ্লাস হাতে নিয়ে কুলি করে সোজা হয়ে বসে। বমি করতে করতে মনে হচ্ছিল পেটের নাড়ি ভুড়ি সব বেরিয়ে আসবে। ঠিক আছো তুমি? শ্রবণ সোহার বুকের সঙ্গে মাথা ঠেস দিয়ে সোহার মুখের দিকে তাকায়। রাগী গলায় বলে, বমি করলি কেন? সোহা মিনমিন করে বলে, বমি পেলে কি করব? বমি আটকে রাখা যায়? নিজে তো বমি করলি, সঙ্গে আমাকেও করিয়ে ছাড়লি। বমি করে মাথা ঘুরছে চরকির মতো। এরপর আর একদিন খাওয়ার সময় বমি করলে তোর খবর আছে। বমি পেলে কিভাবে আটকে রাখবো? এখন থেকে হয় তুই আগে খেয়ে নিবি, নয়তো আমি খাওয়ার পর খাবি। একসঙ্গে খেতে বসে আমার খাওয়ার 12টা বাজাবি না। আচ্ছা। শ্রবণ কয়েক ঢোক পানি পান করে বসা থেকে উঠে রুমের দিকে এগিয়ে যায়। ওর নিজেকে এখন 3 দিনের অনাহারী আর 7 দিনের বেরামি মনে হচ্ছে।